ওয়ান। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন। আমি সহকারী অধ্যাপক পিএনটিএন সেবা সরাটি মেডিকেল কলেজে কর্মরত আছি। আমি আজকে আপনাদের করোনা ভাইরাসের যে চিকিৎসা, সে একজন বয়স্ক রোগী কীভাবে চিকিৎসা করা যায় সেই সংক্রান্ত আমি আলোচনা করব। আপনারা জানেন, আমরা এর আগেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রাথমিক একটা ধারণা দিয়েছিলাম। এই প্রাথমিক ধারণাটি আরও অনেকেরই কাছে মনে হয়েছে যে আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো বা কীভাবে আমরা আসলে করতে পারি, সেটার জন্য আজকে আমাদের এই প্রয়াস। এটি হচ্ছে এখানে যেটা করা হচ্ছে আজকে এই রুমে আসলে আমার বাবা একজন এখানে উপস্থিত আছেন। ওনার বয়স হচ্ছে 72 বছর। উনি আমাদের এই বাসায় চিকিৎসার মাধ্যমেই পুরো সুস্থ হয়েছেন। এবং আজ কীভাবে একই সাথে আজকে আরেকজন করোনাজয়ী ডাক্তার আমার ওয়াইফ নাদের সিদ্দিকী ভিডিও করছেন, উনিও এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনাদের গত ভিডিওটি আমি অবশ্যই দেখার জন্য রিকোয়েস্ট করব, কারণ ওটা আপনি পুরোপুরি যদি না দেখলে এটাতে সাথে একটু আপনাদের বুঝতেও একটু সমস্যা হতে পারে, বা টোটাল জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার একটু হতে সমস্যা হতে পারে। তো সেখানে আমাদের যে করোনার সমস্যাগুলো সেটা নিয়ে আমরা বুঝতে পারলেই আমাদের পরবর্তী সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে সেটা আমাদের প্রথমে আমরা সবাই জানে যে করোনা পুরো মহামারী একটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এই করোনার কারণে যে যতগুলো লক্ষণ হয় এর মধ্যে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট। এর মধ্যে আপনারা জানেন যে শুধুমাত্র এই শ্বাসকষ্টের কারণেই রোগীরা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই শ্বাসকষ্টকে আমরা যদি ম্যানেজ করতে পারি, তাহলে যেটা হাসপাতালেই হোক বা বাড়িতেই হোক, ম্যানেজ করতে পারলে আমাদের মৃত্যুর হার আমরা করোনাকে আমরা মোকাবেলা করতে পারি। তো এই শ্বাসকষ্ট ব্যাপারটি এই যে করোনার কারণে যে শ্বাসকষ্টটি হয় সেটা আপনার এটাকে বলে ইংরেজিতে হাইপোক্সিয়া, এবং এটা সাইলেন্ট হ্যাপি হাইপোক্সিয়া। এটা আমরা আগে গত হিসেবে আমরা বলছি, আবার বলছি, কারণ এটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা সাইলেন্ট বা নীরব, হ্যাপি মানে রোগীর সুখী থাকবে, এবং হাইপোক্সিয়া রোগীর অক্সিজেন কমে যাবে। এই যে এই সাইলেন্ট হ্যাপি হাইপোক্সিয়া, এইটার কারণে রোগী যেটা বেসিক্যালি হয়, আস্তে আস্তে রোগীর এই যখন লাংসে ইনফেকশন হওয়ার কারণে রোগীর স্যাচুরেশন আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু একই সাথে শরীরও এটাকে অ্যাডজাস্ট করতে থাকে। অ্যাডজাস্ট করলে একসময় দেখা যায় যে রোগীরা বুঝতে পারে না, এটা আস্তে আস্তে কমতেই থাকে। এবং যখন এমন সময় রোগী বুঝতে পারে যে সময় আসলে রোগীর স্যাচুরেশন অনেক কমে গেছে, মানে আমি যদি আরও পরিষ্কার করে বলি, রোগীর স্যাচুরেশন নর্মালি আপনার 96 থেকে আমি এখন লাগালাম, দেখেন এখানে পালস অক্সিমিটার দেখা যাবে 96 বা 97 বা 99। কিন্তু যখন এটা যদি আমাদের নর্মাল একটা পার্সনের 90-এর নিচে হলে শ্বাসকষ্ট বোঝা যায়, কিন্তু এই হাইপোক্সিয়ার ক্ষেত্রে মানে করোনার ক্ষেত্রে এই অনেক 80 বা 84-র আগে আসলে ক্লিয়ারলি বোঝা যায় না। তখন ওই সময় যে শ্বাসকষ্ট হয়, রোগী আর ম্যানেজ করতে পারে না, এবং ওই যে হাসপাতালে যাওয়ার সময় আরও বেশি এই পরিমাণে বাড়ে, এবং আলটিমেটলি ওই সময় যে পরিমাণ লাংসের ক্ষতি হয় সেটা থ্রোম্বোএমবোলিজম মানে ব্লিডিংয়ের মতো হয়। সেটার থেকে আলটিমেটলি রোগী আর সেই যে অর্ধেক লাংসের যদি 20% 30% টিস্যু ইঞ্জুরি হয়ে যায়, বাকিটা দিয়ে যখন কাজ করতে যায়, তখন আলটিমেটলি লাংস পুরো কাজ করতে পারে না, এবং ওই রোগীকে বাঁচানো অনেক কঠিন হয়। আমাদের এই চিকিৎসা, আমরা হোম চিকিৎসা থেকে আমি আসলে আমার সাথে একটি অনেক বড় মানে প্রায় 15-20 জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমি রেগুলার কনসাল্ট করে যে চিকিৎসাটা আমরা করছি, আপনাদের সাথে এটা আমার মনে হয়েছে যে শেয়ার করা দরকার। তখন আমার বাবা পুরোপুরি সুস্থ হয় নাই, তারপর আমার মনে হয় সেটা জরুরি ভিত্তিতে করা দরকার, সেজন্য যে করছে। আজকে আমার বাবা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রায় পুরোই সুস্থ। আর সেখানে এখন তাহলে আমাদের কী করতে হবে, এই যে হাইপোক্সিয়াকে আমাদের কন্ট্রোল করলে, এটা প্রথমেই আপনার শ্বাসকষ্ট আপনার লক্ষণের আগেই আপনাকে চিকিৎসা শুরু করতে। সেটা কীরকম? সেটা আপনাদের অক্সিজেন স্যাচুরেশন দিতে হবে। অক্সিজেন মানে শরীরের যে অক্সিজেন স্যাচুরেশন, যেটা শরীরের মধ্যে আপনার ব্লাডের মধ্যে যে ঘনত্বটা নর্মালি ঘনত্বটা 96 থেকে 99 থাকবে। 96 মানে 96 থেকে 99। তারপরে দেখা যাবে যখন এটা কমতে থাকে, দেখেন আমি এটা একটা পালস ছিল, এখানে দেখেন 98 থেকে এটা অক্সিজেন স্যাচুরেশন, আর এটা পালস। এই মেশিনটার নাম পালস অক্সিমিটার। এই মেশিনটা আপনাদের যখনই আপনার জ্বর হবে, তখন আপনার করোনা টেস্ট করেন বা না করেন, এখন আপনার জ্বর হলে আপনাকে করোনা হয়েছে এটাই মনে করে নিতে হবে। করোনা হয়েছে মনে করে আপনাকে একটা পালস অক্সিমিটার কিনতে হবে। এটা আমি একটা আমার হাসপাতাল থেকে নিয়ে এসেছি, বাংলাদেশ ইএনটি হসপিটাল থেকে। ফলে এইটা একটি অপারেশনে ব্যবহার হয়, ফলে এটা অত্যন্ত দামি। আপনারা বাজারে সহজেই 1500 থেকে 2000 টাকায় সুন্দর এই আঙ্গুলে লাগানোর জন্য এখানে উত্তম একটি আপনি পালস অক্সিমিটার কিনতে পারবেন। পালস অক্সিমিটার কিনতে পারবেন, এবং এখানে আপনার স্যাচুরেশনটা রেগুলার, আপনার নিয়মিত স্যাচুরেশনটা আপনার
দেখতে হবে। স্যাচুরেশনটা যখন দেখবেন তখন আপনার দেখতে হবে যে এটি হচ্ছে 94-এর নিচে নামতেছে কিনা। 94-এর নিচে যখনই নামবে তখনই আপনার হচ্ছে রোগীর অক্সিজেন সাপোর্ট লাগতে পারে। অক্সিজেন সাপোর্ট লাগতে পারলে তখন হচ্ছে সেই অনুযায়ী আপনাকে, ঠিক আপনি যদি বাসায় অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা করতে পারেন তাহলে অক্সিজেন সাপোর্টের বাসায় ইউজ করবেন, নাহলে আপনাকে হাসপাতালে নিতে হবে। মেইন হচ্ছে আপনার প্রথম থেকেই আপনাকে রোগীকে জ্বর হওয়ার পরে রোগীকে হচ্ছে রেস্টে থাকতে হবে এবং হচ্ছে রোগীকে মানে হচ্ছে খেয়াল রাখতে হবে তার হচ্ছে পালস অক্সিমিটার প্রতিদিন সকালে বিকালে একবার করে আপনি হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে হবে। আপনি আবার ঘন্টায় ঘন্টায় অক্সিজেন স্যাচুরেশন দেখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার একটা সাইকোলজিক্যাল আপনি ইসের মধ্যে করবেন। ঠিক আছে, তাহলে এটা দেখেন যে খুবই একটা সিম্পল জিনিস, এটাতে কোনো রকম কোনো হচ্ছে পুরা ফাটা ফোড়া নাই, জাস্ট এরকম করে ফাঁকা করবেন, ওই এটা এখানে ঢুকায় করে দিলে আপনার সাথে সাথে এটা হচ্ছে এখানে রিডিং বা এটার মধ্যে এটা করবেন। এটা আপনার কোথায় পাবেন, এটা আপনারা একটু ইন্টারনেট মোবাইলে দেখলে বা হচ্ছে নিউ মার্কেট এখানে পাবেন, এটা আমরা বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে আপনার স্যাচুরেশন মেনটেনের। এখন হচ্ছে আপনার স্যাচুরেশন যদি কমে যায় তখন হচ্ছে আপনার কী করতে হবে, তখন আপনার হচ্ছে রোগীকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেনের জন্য হচ্ছে অক্সিজেন সিলিন্ডার আছে, এই যেমন এটা হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার। এই সিলিন্ডারের দুইটা পার্ট, এটা হচ্ছে এটা সিলিন্ডারের একটা আলাদা পার্ট, আর এইটা হচ্ছে অক্সিজেন মিটার। আমি সব লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই সিলিন্ডারটা থেকে এইটার মাধ্যমে রেগুলেট করে অক্সিজেন, আর এইটা হচ্ছে মিটার, এখানে যে অক্সিজেন আছে এখানে কি পরিমাণ অক্সিজেন আছে এটা দেখা যাবে। সবুজ মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ অক্সিজেন আছে, এরপর আস্তে আস্তে কমে গেছে এখানে। আর এইটাই হচ্ছে আপনার মেইন, আপনাকে কিন্তু জিনিসটা জানতে হবে এইটাতে হচ্ছে এখানে যখন বাড়াবেন এখানে দেখেন একটা বলের মতো আছে, হ্যাঁ একটা বল দেখা যাচ্ছে, এটা দিয়ে এখানে দাগ দেওয়া আছে 5, এখানে 5, এখানে 10, তাহলে আপনি 5 লিটার দিলে এইভাবে 5 লিটার দিতে পারবেন। ঠিক আছে, তারপর এটা ঘুরালে এই যে এটা ঘুরালে আস্তে আস্তে বাড়বে আবার কমবে, এটা হচ্ছে এইভাবে আপনি অক্সিজেনের পরিমাণটা এটা কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে এখান থেকে অক্সিজেনটা হয়ে এইটার মাধ্যমে এখান থেকে বাতাসের পানির মাধ্যমে এখানে এসেছে, এটা কিন্তু নর্মাল পানির মাধ্যমে এখান থেকে অক্সিজেনটা ফিল্টার হয়ে আপনার হচ্ছে এই পাইপের মাধ্যমে আপনার অক্সিজেনটা যাবে। এখন এই যে পানি, এই পানিটার মধ্যে এখানে একটা দাগ আছে, এখানে এই দাগেই হচ্ছে পানিটুকু থাকবে, পরিমাণটা এই দাগ আছে, দাগ পানি থাকবে। এর যদি কম থাকে পানি তাহলে কিন্তু এটা এই যে এখানে অক্সিজেনের জলীয়বাষ্প কম যাবে, তখন হচ্ছে গলার ভিতরে ড্রাই বেশি মনে হবে। আর যদি পানি বেশি থাকে তাহলে অনেক, যদি একটু অক্সিজেন বাড়লে এটা অনেক বুদবুদ করে এখান থেকে পানি সাইড দিয়ে পড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এইটা এখানে একটা প্যাচের মতো আছে, এখানে প্যাচটা খোলা যাবে, এদিকে আর কোনো কিছু খোলা যাবে না, এদিকে কোনো কিছু খোলা যাবে না, এই প্যাচটা খোলা যাবে। প্যাচটা খুলে আপনি পানি করে এই দাগ পর্যন্ত পানি মাঝে মাঝেই কমে যাবে। ঠিক আছে, আর হচ্ছে এখানে আর কোনো কিছুই খোলা যাবে না, মনে রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে ওইখানে আপনার যখন সিলিন্ডার চেঞ্জ করা লাগবে এটা বেশ টাইটলি করতে হয়। এই সিলিন্ডার চেঞ্জ আপনাদের পক্ষে সম্ভব না, নর্মালি এটা চেষ্টা করার দরকারও নেই। এখানে এই সিলিন্ডারটা আপনার যে কোম্পানি থেকে অক্সিজেন সাপ্লাই আসবে তাদের কাছ থেকে এখান দিয়ে তারা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি যদি অক্সিজেন লাগে, আসলে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই লাগে, সেই ক্ষেত্রে এই জন্য আমি একটা বড় সিলিন্ডার বাসায় নিয়ে আসছিলাম, কিন্তু এটা আমার হাসপাতালে সাপোর্ট ছিল বলে আমি পারছি। কিন্তু আসলে আপনাদের করতে হলে সেই ক্ষেত্রে আসলে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর বলে একটা মেশিন আছে, যদি বাসায় দীর্ঘদিন অক্সিজেন দেওয়া লাগে সেই ক্ষেত্রে অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করতে হবে। এখন এই অক্সিজেনটা আসলো, এই অক্সিজেনটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এখানে দেখেন এখানে বেশ কয়েকটা মাস্ক রাখা আছে। এটা হচ্ছে নর্মাল মাস্ক, এটা হচ্ছে ফেস মাস্ক। হ্যাঁ, এই ফেস মাস্কটা আপনি হচ্ছে নর্মালি এইভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এভাবে ব্যবহার করতে হবে। এইটা নর্মালি আপনি সব জায়গায় দেখতে পারবেন, কিন্তু করোনা রোগীর যেহেতু অনেকদিন অক্সিজেন লাগে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ভালো, হু রিকমেন্ডেশনে সবচেয়ে ভালো মাস্ক হচ্ছে নন রিব্রিদার মাস্ক। এই মাস্কটা একই রকম মাস্ক, কিন্তু এটার সাথে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে অক্সিজেন জমা থাকে, ফলে এটাতে এবং সাইড দিয়ে আপনার ছিদ্র নাই, ফলে এখানে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি যায় রোগীর। ফলে আপনার যদি নর্মাল মাস্কে যদি 4 লিটার অক্সিজেন লাগে, এটার ক্ষেত্রে হচ্ছে 2 লিটার পার মিনিট অক্সিজেন লাগবে। এবং আপনার হচ্ছে হু রিকমেন্ডেশন হচ্ছে আপনার করোনা রোগীদের জন্য এই ধরনের মাস্কটা ইউজ করার জন্য। এটা একটু আপনার ঢাকা মেডিকেল ওয়াইয়ের আশেপাশে আপনারা পেতে পারেন, সব জায়গায় বা বিএমএ মার্কেটে এটা আপনার খুঁজেই করতে হবে। এখন হচ্ছে অনেক সময় আপনার খাওয়া দাওয়া করতে হয়, বা অনেক সময় দেখা যায় অনেক কাশি হয়, বা অনেক সময় অনেকক্ষণ ধরে এই নন রিব্রিদার মাস্ক ইউজ করলে সেক্ষেত্রে আপনার নেজাল, এটাকে বলতেছে নেজাল প্রোন, এখানে আমরা লিখে দিয়েছি নেজাল প্রোন। তো সেই ক্ষেত্রে নেজাল প্রোন দিয়ে আপনার হচ্ছে নাকে দিয়ে দেন, তখন আপনি খাওয়া দাওয়া করা বা যাদের বেশি কাশি হয় তারা কিন্তু এটা, বা ঘুমানোর সময় অনেকে এটা ওই নন রিব্রিদার মাস্ক ইউজ করে ঘুমানো কঠিন, সেই ক্ষেত্রে আপনার নেজাল প্রোন এটা ব্যবহার করে ঘুমানোর ক্ষেত্রে সুবিধা হবে। তো সেটা হচ্ছে এইগুলো জিনিস। আর হচ্ছে এই হচ্ছে মাস্ক,
এখন মাস্কটা আপনি রোগীর ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন? আমার আব্বা এখানে আছে। মেইনলি আপনার হচ্ছে আপনাকে উপর হয়ে শুতে হবে। আব্বা একটু উপরে শোন, উপরে শোন। আপনার হচ্ছে উপর হলে আপনার যে গলার যে মাংসগুলো আছে, গলার জিহ্বা, তারপরে টনসিল, এগুলো সবগুলো নিচের দিকে চলে যায়। নিচের দিকে চলে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইসের নিচে একটা, এখানে আপনার ছোট্ট করে একটা কাঁথা বাই দিয়ে রাখবে মাথার সাপোর্টের জন্য। তো এইটা দিনে মিনিমাম 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা আপনার হচ্ছে মিনিমাম উপর হয়ে শুতে হবে যত বেশি পারা যায়। একই সাথে কাত হয়ে শুবে, ডান কাত বাম কাত। চিত হয়ে শুলে, শুধু চিত হয়ে শোয়াটাই হচ্ছে সবচেয়ে খারাপ। চিত হয়ে না শুয়ে আপনার হচ্ছে একটু মাথার নিচে বালিশ দিয়ে মাথার দিকটা একটু উঁচু করে শুবে। এইটা কিন্তু একটা অন্যতম চিকিৎসা করোনার ক্ষেত্রে। এই যে করোনা যদি আপনার হয় সেই ক্ষেত্রে এই উপরে শুলে হচ্ছে আপনার ওই লাংসের নিচ পর্যন্ত বাতাস, আপনার অক্সিজেন যাবে। সেই ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে দ্রুত উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে অক্সিজেনের ব্যাপারটা। আপনার যদি 94-এর নিচে তারপরে যদি এই আর এগুলো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে। আপনার যদি হাসপাতালে গিয়ে আবার আপনি নতুন করে শিখে সেখান থেকে আসে আবার বাসায় আপনি ম্যানেজ করতে পারেন, সেটাও সম্ভব। এই হচ্ছে আপনার স্যাচুরেশনটা মেইনলি হচ্ছে আপনাকে মনে রাখতে হবে করোনার সাথে যুদ্ধ আপনার হচ্ছে 14 দিন। 14 দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে। সেই 14 দিনটার মধ্যে 9 থেকে 12 দিন বা 13 দিন পর্যন্ত, এই দিন পর্যন্ত হচ্ছে রোগীর জন্য সবচেয়ে খারাপ। সবচেয়ে তার সিমটমগুলো জ্বর, ক্ষুধা মন্দা, তারপরে হচ্ছে খেতে অনীহা এবং হচ্ছে শ্বাসকষ্ট, সবগুলো এই সময়টাতে হয়। এই সময়টা যদি আমরা পার করে দিতে পারি 14 দিন, তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে করোনাতে কোনো ইফেক্ট হবে না। এটা মনে রেখে যদি আমরা যুদ্ধ করি বা আমরা হচ্ছে প্রথম জ্বরের দিন থেকে আমরা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা দেখি, তাহলে আশা করি আমরা মৃত্যু ঝুঁকি অনেকখানি আমাদের কমিয়ে নিয়ে আসতে পারবো। একই সাথে যে আপনার এই যে রক্ত এই ইসের কারণে, করোনার কারণে হচ্ছে থ্রম্বো এম্বোলিজম হয় বা হচ্ছে ব্লিডিং হয়, এই রক্তের এই যে আপনার হচ্ছে লাংসের ভিতরে যে ছোট ছোট কোষগুলো আছে সে রক্তপাতে অনেক সময় কোষগুলো নষ্ট হয়ে যায়। এটা যাতে না হয় যখনই 94 বা কাছাকাছি হয় তখনই হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাট বাঁধা যে না বাঁধে সেজন্য কিছু ওষুধ দেওয়া হয়, যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন বলে। এটা হচ্ছে আপনার ওই তারপরে হচ্ছে কিছু ট্যাবলেট ফর্মেও এখনও হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে। এই ওষুধগুলো হচ্ছে আপনার ডাক্তারের পরামর্শ মতো, ডাক্তারের অ্যাডভাইস মতো হচ্ছে আপনার ওই 94 স্যাচুরেশন বা এর কাছাকাছি বা কমা শুরু হলে এটা ব্যবহার করতে হবে। আপনাকে মনে রাখতে হবে হসপিটাল ম্যানেজমেন্টের বিকল্প কিন্তু হোম ম্যানেজমেন্ট না। আমরা যেমন হচ্ছে চেম্বারে আমরা রোগী দেখাই, চেম্বারে আমাদের কাছে আমরা চেম্বারে প্রেসক্রিপশন করি, তারপরে রোগী চিকিৎসা নেয়। এখন যেহেতু আমরা রোগীরা চেম্বারে যাচ্ছে না, এই চেম্বারেরই বিকল্প মনে করেন আপনার হচ্ছে হোম চিকিৎসা। যে যদি আপনার হচ্ছে এটা যদি আপনার 94 নিচে আর না নামে, যদি আপনার হচ্ছে কোনো অসুবিধা না হয়, তাহলে হয়তো বা আপনার এই বাসার চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু প্রথম থেকে আপনাকে খেয়াল রাখতে হবে যে অক্সিজেন স্যাচুরেশনটা কমতেছে কিনা। আমাদের মেইন যেটা এই অক্সিজেন স্যাচুরেশন কমতেছে কিনা, কমলে 94 বা এর কাছাকাছি গেলে সাথে সাথেই হচ্ছে আপনার সেই অনুযায়ী করতে হবে। এরপরে এটা গেল। এখন হচ্ছে এই জিনিসগুলোর যে এরপরে যখন আস্তে আস্তে ইমপ্রুভ হবে তখন হচ্ছে আপনার ব্রিদিং এক্সারসাইজ এবং অন্যান্য জিনিসগুলো করবে। এখন হচ্ছে আমাদের যেটা চিন্তার বিষয় যে এটা কি আমরা আসলে পারবো কিনা। এখন দেখেন এটা যে আমরা কিন্তু নিজেরা অনেক কিছুই বাসায় আস্তে আস্তে চিকিৎসা করি বা প্রয়োজনের ক্ষেত্রে অনেক কিছু, যেমন এখানে দেখেন স্টেথো বিপি মেশিন আছে, এগুলো আপনার অনেকে বাসায় ব্যবহার করে। থার্মোমিটার দিয়ে অনেকে হচ্ছে জ্বর মাপে, হ্যাঁ। তারপরে হচ্ছে গ্লুকোমিটার আছে অনেকের বাসায়, ঠিক আছে, গ্লুকোমিটার দিয়ে সেটা করি। এখন এরকমভাবে কিন্তু আপনারা যদি একটু করে শিখে নেন, এটা কিন্তু কোনো প্রশিক্ষণ বা কোনো যে এখানে কোনো ডিগ্রি নিতে হবে ব্যাপারটা তা না, এটা জাস্ট অভ্যস্ততা বা এটা শেখার ব্যাপার। আর হচ্ছে আমরা যখন হচ্ছে যদি করোনা পজিটিভ রোগী, সেই ক্ষেত্রে তো করোনা পজিটিভ রোগীর যদি পালস অক্সিমিটার বা যে এটাতে আমরা যে আঙ্গুল দিলে সেটা আর একজনের ইনফেক্টেড হতে পারে, সেই ক্ষেত্রে আমরা দেখেন এরকম একটা গ্লাভস, একটা সিঙ্গেল গ্লাভস, এটার 5টা আঙ্গুল আছে, হ্যাঁ। এই 5টা আঙ্গুলে যদি আমরা কেটে 5টা আঙ্গুল তৈরি করে ফেলি, তাহলে যে কোনো একটা ধরে আমরা যদি এইভাবে নিয়ে, হ্যাঁ, যদি আমরা এখানে যে কোনো আঙ্গুল একটা করে যদি এইখানে প্রবেশ করাই, তাহলে কিন্তু আপনার হচ্ছে এখানেও কিন্তু আপনার অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারবেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এটা সরা ফেলার ফলে আপনার আঙ্গুলে কিন্তু বা এটার মধ্যে যদি কারো ইনফেক্টেড থাকে, সেটা কিন্তু আপনার আর আঙ্গুলটাতে আপনার কাছে আর হচ্ছে ইনফেকশন আসবে না, ঠিক আছে। এবং এখানে যে একটা ঝুড়ি, সেই ঝুড়িটা আপনি রাখবেন হচ্ছে ঢাকনা সহ, যাতে হচ্ছে এখান থেকে কোনো ইনফেকশন অন্যদিকে না যায়। আর অনেকের হচ্ছে নেবুলাইজেশন করা লাগে। নেবুলাইজেশন করলে দেখা যায় যে নেবুলাইজেশনের সময়
হচ্ছে তখন হচ্ছে জোরে যদি কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, অনেক সময় এটা টানতে পারে না। সেই কারণে এটা হচ্ছে এইখানে নেবুলাইজারের এই ইনহেলারের এটা আপনার এখানে লাগিয়ে 2 চাপ দিয়ে এরপর আস্তে আস্তে এখান থেকে রোগী মুখ দিয়ে টানবে, রোগী মুখ দিয়ে টানবে। এখানে 5 বার টেনে 5 বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে, যদি আমরা অক্সিজেন স্যাচুরেশনটা রোগীর না কমে, সেই ক্ষেত্রে যদি রোগী তাহলে অন্যান্য জ্বর বা ওই সমস্ত কারণে জ্বরের জন্য নাপা খেতে হবে। তাছাড়া আরও অনেকগুলো চিকিৎসা রিকমেন্ডেশন বা বিভিন্ন রকম চিকিৎসা যেগুলো আছে সেগুলো আপনারা কন্টিনিউ করবেন বা করতে পারেন। এইটা কোনো আমি যেহেতু এখন পর্যন্ত করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা হয় নাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় এভাবে রোগীকে যদি এটা একটা আমার কাছে এটা একটা গেরিলা যুদ্ধের মতো, যে এটা হচ্ছে আপনার যে অক্সিজেন স্যাচুরেশনটা আমরা যদি 14 দিন না কমায়, যদি তার যে সাইলেন্ট হ্যাপি হাইপোক্সিয়া যদি আমি না হতে দেই, সাইলেন্ট হ্যাপি হাইপোক্সিয়া যদি না হতে দেই, যা যে হচ্ছে এটা হলে কিন্তু এটা রোগীর স্যাচুরেশন 80-84 এটাতে চলে আসবে। তখন রোগীকে নিয়ে আপনি বাসায় আসা যাওয়া থেকে হাসপাতালে যেতে যেতে অনেক সময় আরও স্যাচুরেশন কমে রোগীর যে লাং ইঞ্জুরি হয় সেটা রিভার্স করা যায় না। তখন হচ্ছে রোগীর আলটিমেটলি 20 লিটার 25 লিটার অক্সিজেন দিয়ে অনেক দিন আইসিইউ রেখে তখন আমরা দেখতেছি যে আসলে রোগীর ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে না, ঠিক আছে? এখন হচ্ছে এই চিকিৎসাটা আমরা মনে করতেছি যে হচ্ছে এটা উন্নতি হবে, এবং এটা আমার বাবার চিকিৎসা করতে গিয়ে আমি অনেকগুলো কনসালটেন্টের সাথে কথা বলে আমার এটা মনে হয়েছে। আমার মনে হয় এই চিকিৎসাটা নিয়ে সকল লেভেলে চিন্তা করা উচিত, যে এইভাবে করে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের হাসপাতালের চিকিৎসা চলবে, কিন্তু হাসপাতাল যাওয়াটা যেহেতু আমাদের হাসপাতালের বেডের অসংখ্য না, বা হচ্ছে মহামারীতে হাসপাতালে বেড সবসময় পাওয়া যায় না, মহামারীতে যেহেতু অনেক রোগী হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আমরা হাসপাতালে যাওয়ার রোগীর পরিমাণ কমাইতে পারি বা বাসায় চিকিৎসা করতে পারি, আমাদের নিজের জন্য মঙ্গল, মৃত্যু হারও অনেক কমবে, হাসপাতালে যে খরচ সেটাও আমরা অনেক কমবে, তারপরে হচ্ছে সবার সাফারিংস কমবে, এবং আমাদের মধ্যে যে এই জিনিসটা যদি আমরা এভাবে বুঝতে পারি যে আসলে ঘটনাটা এভাবে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভয় কমবে। অতএব আমরা করোনার সাথে আমাদের যুদ্ধ করতেই হবে যতদিন পর্যন্ত আমাদের করোনা নির্মূল না হচ্ছে। আমার পক্ষ থেকে আমার ওয়াইফ ডক্টর নাদের সিদ্দিকী এবং আমার আব্বা আমাদের সাথে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, এবং তারা সবারই আমাদের এই সম্মিলিত প্রয়াসের একমাত্র উদ্দেশ্য যাতে আপনাদের আমরা কিছুটা হলেও বুঝাতে পারি যে শ্বাসকষ্টতে যাওয়ার আগেই আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা দেখে আমরা হচ্ছে পালস অক্সিমিটারটা আমরা করবো। পালস অক্সিমিটার আমরা এটা অনেক ছোট একটা 1500 বা 2000 টাকার পালস অক্সিমিটার কিনে আমাদের হাতের কাছে একটা যে কোনোভাবে রাখবো, যাতে এটা দিয়ে দেখে আমরা অক্সিজেন স্যাচুরেশনটা মাপি, এবং এটা যাতে 94 বা 92 বা এটা ডিফার করতে পারে, 92 বলতে পারে, ওইখানে যাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে অক্সিজেন দিয়ে স্যাচুরেশন মেনটেন করে আমরা 14 দিন যদি পার করে যদি আমরা এটাকে 94 মধ্যে রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা করোনার এই যে ভয় থেকে বা কোভিড-19 ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের যদি মনে হয় যে এটা উপকারে আসবে অবশ্যই এটি শেয়ার করবেন, এবং এটার জ্ঞান আপনারা সবার সাথে শেয়ার করবেন, যে এটা আসলে এটা যে 100% ঠিক বা এটাই চিকিৎসা এটা আমি বলতে চাই না, বা এটা আমার কাছে মনে হয়েছে আমার বাবার চিকিৎসা করতে গিয়ে যে হ্যাঁ এইভাবে করলে আমরা হচ্ছে করোনার সাথে হয়তো যুদ্ধ করে পারবো, এবং এটা আমি পারছি। এবং হচ্ছে সবাই যে পুরো চিকিৎসাটা বাসায় নিতে পারবে তা না, কিন্তু যতটুকু পারবে এখানে নিবে, বাকিটা বাসায় নিবে, বাকিটা হাসপাতালে নিবে, এবং হচ্ছে এটা আমি আশা করি আপনাদের সবার উপকার আসবে। এবং সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।